হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু তোমাদের সামনে এইচএস এক্সাম, তাই আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করব। আজকে তোমাদের আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আমরা শুরু করছি। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে যে সমস্ত তোমরা টপিক গুলো পড়েছিলে, সাধারণত ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইএমএফ অফ দ্য সেলস, নন স্টিফুয়েশন বা এই জাতীয় যে সমস্ত টপিক গুলো তোমরা পড়ে এসেছো, এই প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করব। তাহলে ফার্স্ট দেখো, তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছিলে এবং সেখান থেকে রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়াল এই সমস্ত টপিকগুলো তোমরা পড়ে এসেছো। এবার এখান থেকে যে বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো আসে, সেই কোয়েশ্চেন গুলো আনসার আমরা কিভাবে করব, তাহলে ভিডিওটা তোমরা শুরু থেকে ভালো করে দেখবে। আচ্ছা দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা এখানে তোমাদের বলছি। আচ্ছা, দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়াল ভ্যালু অফ, আচ্ছা আমি এখানে কোয়েশ্চেনটা লিখছি তোমাদের ফার্স্ট। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, এখানে আমি লিখেছি দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়াল অফ Al3 plus Al অ্যালুমিনিয়াম and Ag plus Ag, K plus K পটাশিয়াম and ক্রোমিয়াম plus and ক্রোমিয়াম। তাহলে এই যে ইলেকট্রোড যেগুলো রয়েছে এর ভ্যালুগুলো বলেছে, এখানে বলছে -1.66 ভোল্ট। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কার, Al3 plus Al এর জন্য। and 0.80 ভোল্ট বলছে আমরা কার জন্য, Ag plus Ag। তাহলে এর ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে 0.80 ভোল্ট। and এখানে K প্লাস পটাশিয়াম, and পটাশিয়ামের জন্য এটা -2.93 ভোল্ট। and শেষ যেটা রয়েছে ক্রোমিয়াম প্লাস and ক্রোমিয়াম। তাহলে এর আমার ইলেকট্রিক পোটেনশিয়াল ভ্যালুটা হচ্ছে আমার এখানে বলেছে -0.74 ভোল্ট। আচ্ছা, এখন বলছে তার ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার। তাহলে এখান থেকে তাহলে রিডিউসিং পাওয়ার মানে বিজারণ ক্ষমতার, তাহলে এখানে ডিক্রিজিং অর্ডারটা আমাকে লিখতে বলেছে। তাহলে কোনটা কারেক্ট অর্ডার হবে? তাহলে এখন তোমরা দেখো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তোমরা পড়ে এসেছো। তাহলে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা দেখেছিলাম, তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা যত বেশি নেগেটিভ, মানে নেগেটিভ দিক থেকে যত বেশি হায়ার হবে, বা ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু আমার যত এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত হায়ার দিকে থাকবে, তার রিডিউসিং পাওয়ার তত বেশি। যেমন দেখো, তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে পড়েছিলে একদম টপে কে থাকে, লিথিয়াম থাকে। তারপর যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আছে দেখবে হাইড্রোজেনের সাথে ইলেকট্রোড পোটেনশিয়াল 0, আর উপরে নেগেটিভ গুলো রয়েছে, তার নিচে পজিটিভ গুলো রয়েছে। তাহলে এখানে মনে রাখবে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে ইলেকট্রোড পোটেনশিয়ালের যে ভ্যালু গুলো রয়েছে, তাহলে নেগেটিভ ভ্যালুটা যত বেশি হবে, আর নেগেটিভ ভ্যালুর মান যত বেশি হবে, তার রিডিউসিং পাওয়ার তত বেশি হবে। তাহলে লিথিয়ামের ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু সবথেকে বেশি, মানে বেশি মানে নেগেটিভ দিক থেকে বেশি, বা আমরা বলতে পারি নেগেটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু সবথেকে কম। তাহলে আমরা জানি কি, ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু উপর থেকে নিচের দিকে কি হয়, কমে যায়। তাহলে উপরে মাইনাস, তাহলে মাইনাসে থাকে, আস্তে আস্তে সেটা পজিটিভে যায়, এবং সব থেকে বেশি সেটা আমরা পাই ফ্লোরিন কম্পাউন্ডের ক্ষেত্রে। ফ্লোরিনের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি পাই। তাহলে আমার উপর থেকে নিচের দিকে আমার কি হচ্ছে, আর ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু আমার বাড়ছে। তাহলে উপর থেকে যত নিচের দিকে যাবে, মানে তত ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু বাড়বে। তাহলে বাড়লে মানে কি, তাদের অক্সিডাইজিং পাওয়ার তত বেশি হবে। অক্সিডাইজিং পাওয়ার বেশি হবে, তাহলে উপরে যারা রয়েছে তাহলে তাদের অক্সিডাইজিং পাওয়ার সব থেকে কম, আমরা বলতে পারি তাদের রিডিউসিং পাওয়ার সব থেকে বেশি। তাহলে এখানে তাহলে মনে রাখবে, তাহলে যে কম্পাউন্ডার ক্ষেত্রে বা যে এখানে হাফ সেলের ক্ষেত্রে Al3 plus Al, বা যে ইলেকট্রোডটার ক্ষেত্রে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু যত নেগেটিভ দিক থেকে যত বেশি হবে, বা আমরা বলতে পারি ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা যত কম হবে, তাহলে তার রিডিউসিং পাওয়ার অ্যাবিলিটি তত বেশি হবে। তাহলে এখানে দেখো, সব থেকে বেশি হচ্ছে কোনটার ক্ষেত্রে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম, সরি এখানে দেখো Al3 plus Al, এর জন্য আমরা পেয়েছি কত, মাইনাস অফ ইজির ভ্যালু আমরা পেয়েছি -1.66 ভোল্ট, 1.66 ভোল্ট এটা। এন্ড তারপর দেখো, পটাশিয়ামের জন্য আমরা পেয়েছি Ag প্লাস এন্ড Ag, এর জন্য আমরা পেয়েছি কত, ইজির ভ্যালু আমরা পেয়েছি, এখানে দেখো এখানে দেওয়া আছে 0.80 ভোল্ট। তারপরে পটাশিয়ামের ক্ষেত্রে এখানে দেখো, এই ইলেকট্রোড এর ক্ষেত্রে দেওয়া হয়েছে E0 ভ্যালু দেওয়া হয়েছে -2.93 ভোল্ট। আর শেষ যেটা রয়েছে Cr প্লাস এন্ড Cr, এর ক্ষেত্রে দেখো E0 ভ্যালু দেওয়া রয়েছে আমার এখানে -0.74 ভোল্ট। তাহলে এখানে মনে রাখবে তোমরা, তাহলে হায়ার দ্য নেগেটিভ ভ্যালু অফ দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল, তাহলে হায়ার দ্য negative value of the electrode potential, higher will be the reducing power।
তাহলে এখানে নেগেটিভ ভ্যালু যত বেশি হবে তার রিডিউসিং পাওয়ার তত বেশি হবে। তাহলে এখানে নেগেটিভ ভ্যালু সব থেকে কোনটার ক্ষেত্রে বেশি? তাহলে দেখো এটার ক্ষেত্রে সব থেকে বেশি। তাহলে সব থেকে স্ট্রং রিডিউসিং এজেন্ট কোনটা হবে? তাহলে এখানে পটাশিয়াম। তাহলে পটাশিয়ামটা সব থেকে ফার্স্ট হবে। তাহলে এটা সব থেকে রিডিউসিং পাওয়ার সব থেকে বেশি। তারপর দেখো কোনটা? তারপরে রয়েছে আমার অ্যালুমিনিয়াম, এটা সেকেন্ড। তাহলে এটা আমার ফার্স্ট, এটা সেকেন্ড। তারপর দেখো এটা মাইনাস রয়েছে, এটা পজিটিভ রয়েছে। তাহলে তারপর এটা 3 নাম্বার। আর সব থেকে রিডিউসিং পাওয়ার কম হবে কার ক্ষেত্রে? আমার Ag প্লাস Ag এর ক্ষেত্রে। তাহলে কারেক্ট অর্ডার হচ্ছে আমার কোনটা? তাহলে পটাশিয়াম সব থেকে বেশি, তারপর অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে আমার ক্রোমিয়াম, তারপর হচ্ছে আমার সিলভার। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে আমার রাইট আনসার। তাহলে অপশন বি কেন রাইট আনসার হলো? তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালু এর নেগেটিভ ভ্যালুটা সব থেকে বেশি, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ক্রোমিয়াম, আর তারপর হচ্ছে আমার সিলভার। তাহলে বোঝা গেল? আচ্ছা, এবার আমার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবারে দেখো এই যে সেকেন্ড কোয়েশ্চেন, এখানে হচ্ছে বাটন সেল ইউজড ইন ওয়াচেস ফাংশন অ্যাজ ফলোইং। তাহলে এখানে একটা বাটন সেল একটা ফাংশন এখানে তোমার দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো এখানে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এখান থেকে, এবং হাফ সেল দুটো এখানে লিখেছে ইন হাফ সেল পটেনশিয়াল আর, তাহলে দুটো হাফ সেল রিঅ্যাকশন এখানে লেখা হয়েছে। এবং E0 ভ্যালু ফার্স্ট রিঅ্যাকশনটা হাফ সেলের ক্ষেত্রে এখানে -0.76 ভোল্ট, আর সেকেন্ডের ক্ষেত্রে +0.34 ভোল্ট। এবারে এখানে বলেছে দা সেল পোটেনশিয়াল উইল বি, তাহলে এখানে এই সেল পোটেনশিয়াল আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে একটা দেখো বাটন সেল, তাহলে বাটন সেলের ফাংশন এখানে দেওয়া হয়েছে, এবং এখান থেকে তোমাকে দুটো হাফ সেল রিঅ্যাকশন এখানে দেওয়া রয়েছে, এবং টোটাল সেল পোটেনশিয়ালটা আমাকে ডিটারমাইন করতে হবে। কিভাবে বার করব? আচ্ছা, আমরা জানি ই সেল, তাহলে কোন একটা সেলের ক্ষেত্রে তার পোটেনশিয়াল ভ্যালুটা ই সেল ইকুয়াল টু আমরা জানি ই অফ ক্যাথোড মাইনাস অফ কত? ই অফ অ্যানোড। তাহলে এটা আমরা জানি। তাহলে ক্যাথোড মাইনাস অফ অ্যানোড, তাহলে ক্যাথোড যে হাফ সেল যেটা রয়েছে, দুটো যে অর্ধ বিক্রিয়া রয়েছে, ক্যাথোড আর একটা অ্যানোড। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে তার হাফ সেল রিঅ্যাকশন কত হবে, মাইনাস অ্যানোডের ক্ষেত্রে তার হাফ সেল রিঅ্যাকশন কত হচ্ছে। তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা আমরা এখান থেকে সাবট্রাক্ট করি বা এখানে বিয়োগ করলে আমরা তাহলে ই সেলটা আমরা পেয়ে যাবো, আর টোটাল সেল পোটেনশিয়ালটা আমরা বার করতে পারবো। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে যে তোমার টোটাল সেল ফাংশন এখানে দেওয়া রয়েছে, জিঙ্ক সিলভার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তোমার উৎপন্ন করছে কি Ag প্লাস আর Zn2 প্লাস আয়ন উৎপন্ন করছে। তাহলে এখানে দুটো হাফ সেল রয়েছে, একটা Zn2 প্লাস আর একটা হচ্ছে Ag2 প্লাস লিকুইড, এটা এখানে ধাতব সিলভার অধক্ষেপিত হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তাহলে আমি ক্যাথোড আর অ্যানোড চিনব কিভাবে? তাহলে এই দুটো যে আমার হাফ সেল রিঅ্যাকশন রয়েছে, আমরা ক্যাথোড এবং অ্যানোড চিনব কিভাবে? তাহলে ফার্স্ট দেখো আমরা জানি কি ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি হয়? বিজারণ বিক্রিয়া। তাহলে এটা মনে রাখবে, ক্যাথোডে আমরা জানি কি হয়? ক্যাথোডে অলওয়েজ রিডাকশন রিঅ্যাকশন, মানে বিজারণ বিক্রিয়া, রিডাকশন হয়। আর অ্যানোডে অলওয়েজ আমরা জানি কি অক্সিডেশন রিঅ্যাকশন হয়, অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবে, ক্যাথোডে সব সময় কিন্তু বিজারণ বিক্রিয়া হবে, আর অ্যানোডে হবে আমার কি অক্সিডেশন। তাহলে এখানে আমার কোনটা অক্সিডেশন এবং কোনটা রিডাকশন বিক্রিয়া আমাকে বুঝতে হবে। তাহলে ফার্স্ট দেখো এই যে সেল ফাংশন যেটা দেওয়া রয়েছে Zn, এখান থেকে দেখো জিঙ্ক এখান থেকে কোথায় গেছে? Zn2 প্লাস, জিঙ্ক থেকে কি হয়েছে? Zn2 প্লাস। তাহলে তার অক্সিডেশন স্টেট কি হয়েছে? বেড়েছে। তাহলে অক্সিডেশন স্টেট বেড়ে গেছে, তাহলে বেড়ে গেলে এটা আমরা কি বলি? এটা জারণ বিক্রিয়া। তাহলে জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে কি এটা জারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে এই যে বিক্রিয়া যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার কি জারণ বিক্রিয়া এটা। আর এটা হচ্ছে দেখো কি বিক্রিয়া? সিলভার অক্সাইডের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি সিলভার অক্সাইড, তাহলে এই ক্ষেত্রে সিলভারের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। তাহলে +2 থেকে আমার এখানে সিলভারে কত এসেছে? +1। তাহলে +1, তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে? বিজারিত হয়েছে। তাহলে তার অক্সিডেশন স্টেট কমে গেছে, মানে কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো তাহলে সিলভার, তাহলে Ag2O, তাহলে এখানে +2 না, এখানে +1, এখান থেকে এখানে হচ্ছে 0। তাহলে এখানে সিলভারটা কি হয়ে যায়? তাহলে এখানে দেখো তাহলে এখানে এই হাফ সেলটা হচ্ছে আমার কি রিডাকশন হচ্ছে, এখানে আমার কি হচ্ছে? রিডাকশন, মানে এটা আমার ক্যাথোড হিসেবে কাজ করবে। আর এখানে জিঙ্কটা আমার এখানে হচ্ছে কি আমার অক্সিডেশন, মানে এটা আমার কি হিসেবে কাজ করছে? অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে অ্যানোড হিসেবে কাজ করছে। তাহলে এখানে দেখো তাহলে আমরা ক্যাথোড মাইনাস অফ অ্যানোড, তাহলে ক্যাথোডে আমার ভ্যালু কত রয়েছে? +0.34 ভোল্ট,
মাইনাস অ্যানোডের ক্ষেত্রে ভ্যালুটা কত রয়েছে মাইনাস অফ 0.76 ভোল্ট, তাহলে মাইনাস অফ 0.76, তাহলে এটাকে আমার করলে আসছে 0.34 প্লাস অফ 0.76, তাহলে এটা আমার হচ্ছে 1.10 এত ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে ই সেল, তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে আমার তাহলে কি বলেছে, এখানে একটা বাটন সেল ওয়াচ আছে এবং তার ক্ষেত্রে ফাংশনটা বলেছে। তাহলে এখান থেকে দেখো দুটো হাফ সেল রিঅ্যাকশন রয়েছে, তাহলে ফার্স্ট আমাকে রিকগনাইজ করতে হচ্ছে আমার কোনটা অক্সিডেশন এবং কোনটা রিডাকশন। আমরা জানি কি অক্সিডেশন আর রিডাকশন থেকে আমরা কোনটা ক্যাথোড এবং কোনটা অ্যানোড সেটা জানতে পারবো। তাহলে ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা আমরা জানলাম, তাহলে ক্যাথোডে আমার কি রিডাকশন বিক্রিয়া আর অ্যানোডে আমার কি অক্সিডেশন বিক্রিয়া। তাহলে আমরা ক্যাথোড থেকে অ্যানোডের আমরা সেল পোটেনশিয়াল ভ্যালু এখান থেকে আমরা যদি পুট করি তাহলে আমরা টোটাল সেল পোটেনশিয়াল ভ্যালুটা কত পেলাম 1.10 ভোল্ট। আচ্ছা, এরপর দেখো তোমাদের থার্ড কোয়েশ্চেন। আচ্ছা, এরপর 3 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল অফ দ্য হাফ সেল রিঅ্যাকশন আর গিভেন বিলো। তাহলে এখানে চারটে হাফ সেল রিঅ্যাকশন এখানে দেওয়া রয়েছে। একটা হচ্ছে দেখো ফার্স্ট রিঅ্যাকশন যেটা দেওয়া রয়েছে F2 প্লাস অফ 12 ইলেকট্রন 2F নেগেটিভ, তাহলে এর ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কত প্লাস অফ 2.85 ভোল্ট। সেকেন্ড যেটা রয়েছে আমার সেখানে ক্ষেত্রে আমি প্লাস অফ 0.136 ভোল্ট। 3 নম্বর যেটা রয়েছে প্লাস অফ 1.06 ভোল্ট এন্ড লাস্ট যে হাফ সেল রিঅ্যাকশন যেটা রয়েছে এখানে আমরা রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু পেয়েছি, এখানে লেখা রয়েছে প্লাস অফ 0.53 ভোল্ট। আচ্ছা, এখানে আমার কোশ্চেনটা বলেছে দা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট আর, তাহলে এর মধ্যে তাহলে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কোনটা এন্ড রিডিউসিং এজেন্ট কোনটা হবে। তাহলে চারটে অপশন দেওয়া রয়েছে F2 এন্ড I নেগেটিভ, অপশন বি Cl2 এন্ড Br নেগেটিভ, অপশন সি হচ্ছে Br2 এন্ড Cl নেগেটিভ এন্ড অপশন ডি Cl2 এন্ড I2। তাহলে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট আর বার করতে হবে কি রিডিউসিং এজেন্ট। তাহলে এর মধ্যে তাহলে চারটে যে হাফ সেল রিঅ্যাকশন রয়েছে এখানে, তাহলে এই চারটে হাফ সেল রিঅ্যাকশনের মধ্যে তাহলে কোন কম্পাউন্ডটা সবথেকে বেশি শক্তিশালী জারক পদার্থ আর কোনটা সবথেকে শক্তিশালী বিজারক পদার্থ। আচ্ছা, যেহেতু আমি প্রথমেই ফার্স্ট কোশ্চেনে বলেছিলাম যার নেগেটিভ ভ্যালু যত বেশি হবে, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যদি নেগেটিভ হয় এবং নেগেটিভ ভ্যালুর মান যত বেশি হবে তাহলে তার ক্ষেত্রে রিডিউসিং পাওয়ার তত বেশি হবে, আর পজিটিভ ভ্যালুর মান যত বেশি হবে অক্সিডাইজিং পাওয়ার তার সবথেকে বেশি হবে। তাহলে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখেছিলাম উপর থেকে ভ্যালুগুলো আস্তে আস্তে নিচের দিকে ভ্যালুগুলো বাড়তে থাকে, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে তোমরা দেখবে উপরের ভ্যালুগুলো সাধারণত নেগেটিভ হয় আর নিচের ভ্যালুগুলো কি হয় পজিটিভ হয়। তাহলে আমরা যত ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত উপর থেকে নিচের দিকে নামবো, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত উপর থেকে নিচের দিকে নামবো তার অক্সিডাইজিং পাওয়ার তত বাড়তে থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে অক্সিডাইজিং পাওয়ার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। আমার ডাউন। আচ্ছা, তাহলে আমরা যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তাহলে এই গ্রুপ বরাবর বা এই বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো অক্সিডাইজিং পাওয়ার তত বাড়তে থাকবে। আমরা বলতে পারি তাহলে উপরের ভ্যালুগুলো কি হচ্ছে আমার নেগেটিভে থাকে আর নিচের ভ্যালুগুলো বেশি পজিটিভে থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে পজিটিভ ভ্যালুর মান যত বেশি হবে তাহলে সেটা তত বেশি স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, আর পজিটিভ ভ্যালুর মান যত কম হবে তাহলে সেটা ক্ষেত্রে কি হচ্ছে সেটা লেস স্ট্রংগেস্ট বা বলতে পারি আমরা তার অক্সিডাইজিং পাওয়ার অনেক কম বা তুলনামূলকভাবে তার কি হচ্ছে রিডিউসিং পাওয়ারটা বেশি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে দেখো সব থেকে পজিটিভ ভ্যালু কোনটার বেশি হচ্ছে, এটার বেশি হচ্ছে। সব থেকে পজিটিভ ভ্যালু বেশি হচ্ছে কোনটা ফার্স্ট। তাহলে এখানে F2 এর ক্ষেত্রে দেখো পজিটিভ ভ্যালু কত প্লাস অফ 2.85 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার সব থেকে বেশি রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু হচ্ছে আমার ফার্স্ট যে হাফ সেল যেটা রয়েছে তার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি F2 এটা হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে F2 কি হয় অন্য কোনো পদার্থকে কি করবে জারিত করে দেবে আর নিজে কি হয়ে যাবে বিজারিত করে দেবে, নিজে বিজারিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি F2 টা হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি F2 এটা হচ্ছে কি স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট বা বিজারক পদার্থ।
আর এবার দেখো সব থেকে কম রয়েছে আমার ভ্যালু কোনটা, একদম শেষেরটা প্লাস অফ 0.53 ভোল্ট। তাহলে প্লাস অফ 0.53 ভোল্ট কার ক্ষেত্রে আমরা পেয়েছি, একদম শেষ যে হাফ সেল রিঅ্যাকশন যেটা রয়েছে তার ক্ষেত্রে E0 ভ্যালু সব থেকে কম প্লাস অফ 0.53 ভোল্ট। তাহলে এই যে আই নেগেটিভ যেটা রয়েছে তাহলে এইটা হচ্ছে সব থেকে কি হবে, মানে শক্তিশালী বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ কি করে, নিজে জারিত হয় এবং অপরকে কি করবে, অপরকে বিজারিত করে দেবে। তাহলে আই নেগেটিভ জারিত হয়ে I2 উৎপন্ন করে আর অপরকে কি করে দেবে, বিজারিত করে দেবে। তাহলে এখানে হচ্ছে তাহলে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট আমার হচ্ছে কোনটা, আই নেগেটিভ। তাহলে আই নেগেটিভ হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট আর F2 হলো স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমরা ফার্স্ট অপশনটা হচ্ছে আমার দেখো সঠিক। তাহলে F2 হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট আর আই নেগেটিভ হচ্ছে আমার স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে পয়েন্টটা মনে রাখবে, আমি এখানে লিখছি, পয়েন্টটা মনে রাখবে, হায়ার দ্য ভ্যালু অফ reduction potential বা আমরা বলতে পারি পজিটিভ ভ্যালু বা একটা ওভারঅল ভ্যালু আমরা বলতে পারি এটাকে। তাহলে পজিটিভ ভ্যালু, তাহলে হায়ার দ্য ভ্যালু অফ রিডাকশন পোটেনশিয়াল হায়ার উইল বি অক্সিডাইজিং পাওয়ার। তাহলে পয়েন্টটা আমার কি মনে রাখবে, দেখো তাহলে এই পয়েন্টটা ভালো করে তোমরা নোট করে নাও। তাহলে এখানে বলছি, তাহলে দেখো রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি হবে, তাহলে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যত বেশি হবে তাহলে তার ক্ষেত্রে অক্সিডাইজিং পাওয়ার তত বেশি হবে। একইভাবে বলতে পারি এখানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যত কম হবে তার ক্ষেত্রে রিডিউসিং পাওয়ারটা আবার তত বেশি হবে, ঠিক উল্টোটা। আচ্ছা, এবার তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে আমরা ফার্স্ট যে তিনটে কোশ্চেন করালাম দেখো, তাহলে ফার্স্ট এন্ড থার্ড এই তিনটে দুটো কোশ্চেন আমার ছিল কি, দুটো কোশ্চেন আমার রিলেটেড ছিল কি, কোনটা অক্সিডাইজিং এজেন্ট এন্ড কোনটা রিডিউসিং এজেন্ট। তাহলে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে জেনেছি। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এখানে বলছে a solution contains Fe2+, Fe3+ and dye-negative ions and iodide ions। তাহলে একটা সলিউশনের মধ্যে আমার এই তিনটে আয়নস রয়েছে and this solution was treated with iodine at 35 degree centigrade। তাহলে এখানে E0 for standard electrode potential বা standard reduction potential for এখানে Fe3+ Fe2+ এর ক্ষেত্রে ভ্যালুটা বলেছে কত, is 0.77 volt and E0 of I2 for I2 and 2I negative এটা আমার বলেছে কত হচ্ছে 0.536 ভোল্ট। তাহলে এখানে the favorable redox reaction এই, তাহলে কোনটা ফেভারেবল রিডক্স রিঅ্যাকশন হবে সেটা আমাকে এখানে লিখতে বলছে। তাহলে ফার্স্ট অপশন I2 will be reduced to I negative B রয়েছে there will be no redox reaction, option C I negative will be oxidized to I2।
and option D, Fe2 plus will be oxidized to Fe3 plus. আচ্ছা তাহলে দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 4 এখানে বলছে a solution contains Fe2 plus Fe3 plus and I negative ions and this solution was treated with iodine at 35 degree centigrade. E0 মানে standard reduction potential for Fe2 plus and Fe2 plus is 0.77 volt and I2 I negative এর ক্ষেত্রে দেখো ভ্যালুটা বলেছে আমরা কত প্লাস অফ 0.536 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা চারটে অপশন দেওয়া রয়েছে, মানে রিঅ্যাকশনটা কি হবে সেটা তোমাকে বলতে বলেছে, মানে কোন রিঅ্যাকশনটা বা কোন রিডক্স রিঅ্যাকশনটা ফেভারেবল হবে। তাহলে ফার্স্ট বলছে I2 will be reduced to I negative, মানে I2 টা কি রিডিউস হয়ে যাবে I নেগেটিভে না, সেখানে কোনো রিঅ্যাকশন হবে না। অথবা অপশন সি বলছে I নেগেটিভ অক্সিডাইজ হয়ে যাবে আয়োডিনে মানে I2 তে। অথবা আর শেষ অপশন যেটা বলছে F2 will be oxidized to Fe3 plus, তাহলে কোন রিঅ্যাকশনটা ফেভারেবল হবে। তাহলে অপশন দেখো বি টু আবার এখানে কোনো রিডক্স রিঅ্যাকশন হবেই না, এরকম কি হতে পারে। আচ্ছা দেখো আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে দেখিয়েছিলাম যে তার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু থেকে আমরা কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন ফেভারেবল হবে কি হবে না বা কোন রিঅ্যাকশনটা হবে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি আমরা। যেহেতু এখানে দেখো Fe3 plus and Fe2 plus এর ক্ষেত্রে E0 of Fe3 plus and Fe2 plus এর ক্ষেত্রে ভ্যালুটা দিয়েছে কত প্লাস অফ 0.77 ভোল্ট and E0 of I2 and I নেগেটিভ এর ক্ষেত্রে ভ্যালুটা দিয়েছে প্লাস অফ 0.536 ভোল্ট। আচ্ছা দেখো তাহলে এখানে দুটো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট Fe3 plus and Fe2 plus এর ক্ষেত্রে তোমার দেওয়া রয়েছে প্লাস অফ 0.77 ভোল্ট and I2 আর I নেগেটিভ এর ক্ষেত্রে দেওয়া রয়েছে প্লাস অফ 0.536 ভোল্ট। তাহলে এখান থেকে আমাকে দেখে বুঝতে হবে রিঅ্যাকশনটা কি হতে পারে বা কোন রিডক্স রিঅ্যাকশনটা এখানে হতে পারে বা রিডক্স রিঅ্যাকশনটা আদৌ হবে কি হবে না। আচ্ছা দেখো এর ক্ষেত্রে তাহলে ফার্স্ট Fe3 plus এবং Fe2 plus যেটা রয়েছে তার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কিন্তু এর থেকে বেশি। তাহলে আমরা এটাকে যদি 1 নাম্বার ধরে নিই আর যদি 2 নাম্বার যদি আমরা ধরি তাহলে একই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু ইজ হায়ার দ্যান 2। তাহলে 1 নাম্বার মানে Fe3 plus এবং Fe2 plus সিস্টেমের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি। তাহলে আমরা জানি যার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যত বেশি তাহলে তার রিডিউসিং পাওয়ার অক্সিডাইজিং পাওয়ার তত বেশি হয়, একটু আগেই বলেছি। তাহলে E0 ভ্যালু যত বেশি হবে তাহলে সেটা একটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা বলতে পারি Fe3 plus এবং Fe2 plus এর যেহেতু রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি তাহলে এ কি করবে, তাহলে I নেগেটিভ যদি কোনো সিস্টেমে থাকে তাহলে ফার্স্ট দেখো মানে এর যেহেতু E0 ভ্যালু বেশি তাহলে এ কাউকে অক্সিডাইজ করবে। তাহলে এই যেহেতু জারক ক্ষমতা রয়েছে তাহলে কাউকে অক্সিডাইজ করে দেবে এবং নিজে কি হবে নিজে রিডিউস হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা বলতে পারি Fe3 plus যেহেতু এর ভ্যালু অনেক বেশি এ অন্য কাউকে মানে এখানে আদার্স যে রয়েছে তাহলে I নেগেটিভ হতে পারে বা আদার্স কিছু হতে পারে তাকে অক্সিডাইজ করবে। তাহলে Fe3 plus কি করছে I নেগেটিভ আয়ন মানে আয়োডাইড আয়ন তাকে কি করছে অক্সিডাইজ করে দেবে I2 তে। I2 আচ্ছা এটা কেন কিভাবে অক্সিডাইজ করলো দেখো I নেগেটিভের ক্ষেত্রে I নেগেটিভ এখান থেকে কোথায় যাচ্ছে এটা I2 তে যাচ্ছে I2। তাহলে I নেগেটিভের ক্ষেত্রে এর অক্সিডাইজিং স্টেট কত -1 আর I2 এর ক্ষেত্রে অক্সিডাইজিং স্টেট কত 0। যেহেতু এটা একটা এলিমেন্ট বা এখানে একটা যৌগ আকারে রয়েছে, কোনো যৌগ আকারে থাকলে তার অক্সিডেশন স্টেট আমরা জানি 0 হয়। তাহলে এটা -1 আর 0, তাহলে -1 থেকে 0 তাহলে এটা ইনক্রিজ করেছে, তাহলে এখান থেকে এটা কি হচ্ছে ইনক্রিজ করেছে। তাহলে যত জারণ স্তর বা অক্সিডেশন স্টেট বাড়লে সেটা আমরা জানি কি অক্সিডেশন স্টেট যদি বাড়ে সেটাকে আমরা জানি কি অক্সিডেশন রিঅ্যাকশন মানে জারণ বিক্রিয়া। যেহেতু এখানে কি করছে তাহলে I নেগেটিভ কে অক্সিডাইজ করে দিচ্ছে I2 তে, তাহলে Fe3 plus কি করছে I নেগেটিভ কে I2 তে অক্সিডাইজ করে দিচ্ছে আর নিজে কি হচ্ছে Fe2 plus এ রিডিউস হচ্ছে, নিজে কি করছে Fe2 plus তাহলে Fe2 plus এ রিডিউস হচ্ছে। তাহলে আমরা এখান থেকে Fe3 plus 2I নেগেটিভ আর এখান থেকে আমরা 2 of Fe2 plus। তাহলে রিঅ্যাকশনটা বোঝা গেল কি রিঅ্যাকশনটা দেখো। তাহলে এখানে যেহেতু Fe3 plus এবং Fe2 plus এর ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা বেশি ছিল তাহলে আমরা জানি কি বেশি মানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি মানে সেটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। অক্সিডাইজিং এজেন্ট কি করে
একটা জারক পদার্থের কাজ হচ্ছে নিজে বিজারিত হয় এবং অপর পদার্থকে জারিত করে, যার জন্য এর নাম কি জারক পদার্থ। জারক মানে অন্য কোনো পদার্থকে এ জারিত করে দেয়, তাহলে তাকে জারিত করে দিচ্ছে মানে তার অক্সিডেশন স্টেটটা বাড়িয়ে দিচ্ছে, আর নিজের অক্সিডেশন স্টেট কি হচ্ছে কমে যাচ্ছে। যখনই অন্য কোনো পদার্থের অক্সিডেশন স্টেট বাড়িয়ে দিচ্ছে ওর নিজের অক্সিডেশন স্টেট কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে Fe3+ I নেগেটিভকে I2 তে জারিত করলো এন্ড নিজে Fe2+ এ কি হলো বিজারিত হয়ে গেল, মানে নিজের অক্সিডেশন স্টেটটা কমে গেল। তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে তাহলে বলো। তাহলে এখানে তাহলে এই কনক্লুশন অনুযায়ী আমরা বলতে পারি, দেখো তাহলে অপশন সি হবে তোমাদের রাইট আনসার। তাহলে I নেগেটিভ উইল বি অক্সিডাইজ টু, তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে I নেগেটিভ উইল বি অক্সিডাইজ টু I2, তাহলে I নেগেটিভটা I2 তে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে কোন যৌগটা বেশি অক্সিডাইজিং এজেন্ট এবং কোনটা রিডিউসিং এজেন্ট হবে সেটা আমরা বলতে পারি, বা কোন রিঅ্যাকশন ফেভারেবল হবে কি হবে না সেটাও কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা এবারে দেখো তাহলে কোশ্চেন নাম্বার 4 তোমাদের এটা বুঝতে পেরেছো। আচ্ছা এবারে পরবর্তী কোশ্চেন, আচ্ছা কোশ্চেন 5। আচ্ছা এবারে পরবর্তী কোশ্চেন, আচ্ছা এখানে হচ্ছে হাইপোথেটিক্যাল electrochemical cell is shown below। তাহলে এখানে একটা নিচে ইলেকট্রোকেমিক্যাল সেল এখানে তোমাকে দিয়েছে, সেলটা হচ্ছে A প্লাস, কনসেন্ট্রেশন হচ্ছে x মোলার। আচ্ছা একটা সল্ট ব্রিজ রয়েছে B, এর কনসেন্ট্রেশন হচ্ছে y মোলার, আর এখানে হচ্ছে B। তাহলে এখানে the EMF electromotive force is plus of 0.20 volt। The cell reaction সেল রিঅ্যাকশনটা আমাকে লিখতে বলেছে। তাহলে কি কি হতে পারে, আচ্ছা অপশন এ দিয়েছে A প্লাস B প্লাস, এখান থেকে অপশন বি অপশন সি D cell reaction cannot be predicted। আচ্ছা এখানে দেখো একটা হাইপোথেটিক্যাল একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তোমাকে এখানে দিয়েছে, একটা হাইপোথেটিক্যাল একটা ইলেকট্রোকেমিক্যাল সেল এখান থেকে দিয়েছে, আমাকে এখান থেকে সেল রিঅ্যাকশন কোনটা হবে সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে কোনটা সঠিক সেল রিঅ্যাকশন, তাহলে চারটে অপশন এখানে রয়েছে। আচ্ছা এর আগে দেখো আমরা ইলেকট্রোকেমিক্যাল বা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আর প্রথম দিকে আমরা বলেছি সেল কিভাবে গঠন করা হয়। তাহলে আমরা জানি একটা সেল গঠন করার জন্য ধর একটা জিঙ্ক, এদিকে একটা হাফ সেল রিঅ্যাকশন রয়েছে আর এদিকে একটা হাফ সেল রিঅ্যাকশন রয়েছে, এই দুটো হাফ সেল রিঅ্যাকশন, আর এদিকে একটা হাফ সেল এন্ড এদিকে একটা অর্ধ বিক্রিয়া হচ্ছে। এবারে দুটোকে যদি আমি একটা কোনো ব্যাটারির সঙ্গে বা ধরো ভোল্টমিটারের সঙ্গে যুক্ত করলাম, এটা তার দ্বারা যুক্ত করলাম, তাহলে এদিকে আমার একটা ইলেকট্রোলাইট, আর এদিকে আমার জিঙ্ক রয়েছে, আর এদিকে ধরো কপার ইলেকট্রোড রয়েছে, কপার ইলেকট্রোড, এদিকে আমার জিঙ্কের একটা ইলেকট্রোলাইট ব্যবহার করে, এদিকে কপার সালফেট, আমরা কপার যে ইলেকট্রোড ব্যবহার করছি তাহলে তারই একটা লবণের দ্রবণ ব্যবহার করা হয় ইলেকট্রোলাইট হিসাবে। তাহলে এখানে এক জায়গায় আমার অক্সিডেশন হয়, তাহলে এই ইলেকট্রোড যেটা রয়েছে এখানে আমার কি হয়, জিঙ্ক কি করে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে জিঙ্ক থেকে আমার Zn2+ দুটো ইলেকট্রন, আর কপার কি করে জিঙ্ক যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে তাহলে সেই ইলেকট্রনটা নিয়ে কি করছে ধাতব কপারকে এখানে সঞ্চিত করছে। তাহলে এই হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন।
এবার এখানে আমার কি হচ্ছে রিডাকশন, আর এখানে আমার হচ্ছে কি অক্সিডেশন। তাহলে যেখানে রিডাকশন হয় সেটাকে আমরা বলি কি ক্যাথোড, আর যেখানে অক্সিডেশন হয় সেটাকে আমরা বলি কি অ্যানোড। সেটাকে আমরা কি বলছি অ্যানোড। তাহলে অ্যানোডে অক্সিডেশন এন্ড ক্যাথোডে কি হয় রিডাকশন। তাহলে সেলটাকে লিখতে গেলে আমাকে কিভাবে লিখতে হয়, ক্যাথোডটাকে বাম দিকে এন্ড অ্যানোডটাকে ডান দিকে লেখা হয়। তাহলে ফার্স্ট আমরা জেডএন এটা কোন স্টেটে আছে, সলিড, লিকুইড বা গ্যাসিয়াস, তাহলে তার স্টেটটা এভাবে ব্র্যাকেটে লিখতে হয়। তারপরে এখানে কোন ইলেকট্রোলাইট আছে সেটাকে আমরা এখানে লেখা হয় ZnSO4 লিকুইড। তারপরে ধরো এদিকে আমি ফার্স্ট ডান দিকে অ্যানোডটা লিখলাম, আর বাম দিকে লিখবো কি ক্যাথোডটা। ক্যাথোড লেখার ক্ষেত্রে আগে ইলেকট্রোলাইট বা লিকুইড বা এখানে তার কনসেন্ট্রেশনটা ধরো C1 মোলার, আমরা এইভাবে লিখতে পারি। একেবারে কপার সালফেটের ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি C2 মোলার, আর এইভাবে আমরা কপারকে ধাতব কপার যেটা রয়েছে ইলেকট্রোডটাকে এইভাবে একটা ফেজ বাউন্ডারিতে আলাদা করে লিখতে পারি। এটাকে বলা হচ্ছে ফেজ বাউন্ডারি। এবার এই যে দুটো হাফ সেল যেটা রয়েছে অর্ধ বিক্রিয়া বা আমরা ইলেকট্রোড যেটা রয়েছে, তাহলে দুটোকে জয়েন করার জন্য এখানে একটা সল্ট ব্রিজ অ্যাড করা হয়। তাহলে এখানে আমরা একটা সল্ট ব্রিজ, তাহলে এই যে সল্ট ব্রিজ, তাহলে এটা সল্ট ব্রিজটাকে আমার ঠিক এইভাবে দেখানো হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা, দেখো আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে এই যে সেল যেটা দিয়েছে, তাহলে সেল থেকে কোন রিঅ্যাকশনটা সঠিক হবে বা সেল রিঅ্যাকশনটা তোমাকে লিখতে বলেছে, তাহলে আমি কিভাবে লিখবো। আচ্ছা, ফার্স্ট দেখো আমাকে অক্সিডেশন এন্ড রিডাকশন অথবা অ্যানোড এন্ড ক্যাথোডকে আমাকে রিকগনাইজ করতে হবে। তাহলে কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড। তাহলে আমরা জানি এই যে ডান দিকে মানে ফার্স্ট যেটা রয়েছে একদম এদিকে যেটা রয়েছে ফার্স্ট, এটাকে আমরা কি লিখবো অ্যানোড। তাহলে এদিকে আমার কি অ্যানোড, আর এটা কি হয় আমার ক্যাথোড, এটা আমার ক্যাথোড। তাহলে ফার্স্ট হচ্ছে আমার অ্যানোড, এটা আমার ক্যাথোড। অ্যানোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে হয় আমার জারণ বিক্রিয়া মানে অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে অ্যানোডে হয় আমার কি অক্সিডেশন রিঅ্যাকশন, আর ক্যাথোডে হয় কি আমার রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া, রিডাকশন রিঅ্যাকশন। তাহলে ক্যাথোডে রিডাকশন এন্ড অ্যানোডে অক্সিডেশন। আচ্ছা, ফার্স্ট দেখো তাহলে অ্যানোডে যেহেতু আর অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি অ্যানোডে, তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা কি, তাহলে অ্যানোডের রিঅ্যাকশন হচ্ছে অক্সিডেশন। তাহলে অক্সিডেশন রিঅ্যাকশন মানে কি, এ কি করবে এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে এ প্লাস একটা ইলেকট্রন, এটা অ্যানোড। এন্ড ক্যাথোডে কি হবে, ঠিক উল্টো বিক্রিয়া, ক্যাথোডে আবার কি বিক্রিয়া হয় জানি বিজারণ। তাহলে ক্যাথোডে আবার কোনটা রয়েছে এটা বি প্লাস কি করবে একটা ইলেকট্রন নেবে, নিয়ে বি এটা। তাহলে ওভারঅল মানে টোটাল সেল রিঅ্যাকশন যেটা হবে, তাহলে দুটোকে আমরা অ্যাড করে দিই, তাহলে এ প্লাস অফ বি এটা ইকুয়াল টু এ প্লাস অফ বি। তাহলে এখানে ইলেকট্রন কেটে যাচ্ছে। তাহলে আমার ওভারঅল সেল রিঅ্যাকশন বা সেল রিঅ্যাকশনটা হচ্ছে এ প্লাস অফ বি আয়ন বা বি প্লাস এটা এ প্লাস অফ বি। তাহলে কোনটা আমার সঠিক হচ্ছে, তাহলে দেখে নাও, তাহলে আমার অপশন এ হচ্ছে আমার রাইট আনসার। তাহলে বুঝতে পেরেছো। তাহলে কোনো যদি হাইপোথেটিক্যাল যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল যদি তোমাকে দিতে পারে, ফার্স্ট আমাকে অ্যানোড এন্ড ক্যাথোড সেটাকে রিকগনাইজ করতে হবে। এবারে আমরা জানি কি অ্যানোডে অক্সিডেশন বিক্রিয়া আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে সেইভাবে তোমরা অক্সিডেশন আর বিজারণ বিক্রিয়া লিখবে এবং তারপর দুটোকেই কি করে দেবে, যোগ করে দেবে। তাহলে যোগ করে দিলে আমরা টোটাল সেল রিঅ্যাকশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, এবারে আমরা করব নানস্ট ইকুয়েশন থেকে। ফর দ্য সেল রিঅ্যাকশন two Fe3 plus of 2I negative use of aqueous, এখান থেকে 2Fe2 plus of I2 সব aqueous। তাহলে এখান থেকে আমাকে বলেছে E0 সেল equal to 0.24 volt at 298 Kelvin
the standard gives free energy, the standard বা এখান থেকে আমাকে বার করতে বলেছে ডেল জি জিরো বার করতে বলেছে। এখানে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জির ভ্যালুটা আমাকে বার করতে হবে। এখানে আমার এফ এর ভ্যালু ফ্যারাডে কনস্ট্যান্ট বলে দিয়েছেন 96,500 কুলম পার মোল ইনভার্স। দেখো তাহলে এখানে যে কোশ্চেনটা যেটা রয়েছে তাহলে Fe3+ থেকে Fe3+ এই একটু আগেই দেখো এই কোশ্চেনে তোমাদেরকে এই রিঅ্যাকশনটা করিয়েছি। Fe3+ I নেগেটিভের সঙ্গে বিক্রিয়া করে Fe2+ +I2, তাহলে এটা একটা রেডক্স রিঅ্যাকশন এখানে রয়েছে। এর ক্ষেত্রে আমার E0 ভ্যালু বলে দিয়েছে আমার কত +0.24 ভোল্ট, সেখান থেকে আমাকে বার করতে হবে ডেল G0, মানে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি বার করতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জির ক্ষেত্রে আমরা ফর্মুলাটা জেনেছিলাম কি ডেল G0 - NFE0। আর ডেল G0 আমরা কত জানি -NFE0। তাহলে ভালো করে দেখো ডেল G0 আমরা পেয়েছি কি -NFE0 ভ্যালু পেয়েছি। তার মধ্যে আমরা F এর ভ্যালু জানা আছে কত 96,500 কুলম, E এর ভ্যালু দেওয়া আছে, তাহলে E0 ভ্যালু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু আমার দেওয়া হয়েছে +24 ভোল্ট, +24 ভোল্ট এত। আচ্ছা, এবার N এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আচ্ছা, N এর ভ্যালুটা একদম ইজি। তাহলে উপরে যে আমার সেল রিঅ্যাকশন যেটা রয়েছে, তাহলে এই এখানে N হচ্ছে আমার কতগুলো ইলেকট্রন আমার এই রিঅ্যাকশনের সঙ্গে জড়িত রয়েছে বা কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, অথবা তাহলে এখানে কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, বা আমরা বলতে পারি এই সেল রিঅ্যাকশনে কতগুলো ইলেকট্রন জড়িত রয়েছে, কত মোল ইলেকট্রন জড়িত রয়েছে। তাহলে এখানে দেখো আমরা Fe3+ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি করবে, একটা ইলেকট্রন নিলে সে কি হবে Fe2+, একটা ইলেকট্রন নিচ্ছে। Fe3+ একটা ইলেকট্রন নিলে হচ্ছে আমার Fe2+। এবারে I নেগেটিভ যেটা রয়েছে 2I নেগেটিভ সে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আমার কি হবে I2। তাহলে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, যদি এখানে দুটো ইলেকট্রন, তাহলে 2I নেগেটিভ দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে I2, তাহলে I2 হচ্ছে। তাহলে আমরা ব্যালেন্স করার জন্য এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে আমরা গুণ করলে আমি পাবো কি 2Fe3+, 2 of electron and 2 of Fe2+। তাহলে এখানে দেখো তার নাম্বার অফ তাহলে ইলেকট্রন, তাহলে কত মোল ইলেকট্রন আমার তাহলে এখানে ট্রান্সফার হচ্ছে বা জড়িত রয়েছে, N = কত হচ্ছে, তাহলে N = 2। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমরা ওভারঅল এই রিঅ্যাকশনটাই পাবো। তাহলে 2Fe3+ of 2I নেগেটিভ, এখান থেকে তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2Fe2+ of I2 এটা। তাহলে এখানে N এর ভ্যালু আমি কত পেলাম, N = পেলাম আমরা 2, তাহলে N এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 2। এবারে N এর ভ্যালু জাস্ট আমরা খালি এখানে বসিয়ে দেব। তাহলে ডেল G0 স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি -2 * 96,500 কুলম ইনটু কত হচ্ছে 0.24। তাহলে এটাকে আমরা দেখো মাল্টিপ্লাই করলে পাবো 46,320। আর এখানে যেটা কুলম পার মোল ইনভার্স, তাহলে এর ইউনিটটা আমরা কি পেয়েছিলাম কুলম পার মোল ইনভার্স, আর এর ইউনিটটা কি হচ্ছে ভোল্ট। তাহলে এখানে দেখো কুলম আর ভোল্ট, তাহলে কুলম ইনটু ভোল্ট মানে আমরা জানি কি জুল, কুলম ইনটু ভোল্ট মানে আমরা কি জানি জুল। তাহলে এখানে কি হচ্ছে জুল পার মোল ইনভার্স। তাহলে কুলম ইনটু ভোল্ট ইকুয়াল টু আমরা কি জানি জুল। তাহলে কুলম ইনটু ভোল্ট ইকুয়াল টু আমরা জানি জুল, এটা মনে রাখবেন। কুলম ইনটু ভোল্ট ইকুয়াল টু জুল, তাহলে জুল পার মোল ইনভার্স, যেহেতু এখানে 96,500 কুলম ইনটু মোল ইনভার্স, তাহলে এটাকে যদি আমরা কিলো জুলে করি, তাহলে কিলো জুলে করলে আমার কি হবে, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 46.32 এত কিলো জুল মোল ইনভার্স বা কিলো জুল পার মোল। তাহলে আমার आंसरটা কি হলো, তাহলে ডেল G0 তাহলে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি आंसरটা হচ্ছে -46.32 কিলো জুল পার মোল ইনভার্স। ওকে।
তাহলে আমাদের নার্স্ট ইকুয়েশন থেকে আমরা ম্যাথ যদি এখান থেকে যদি কোনো ম্যাথমেটিক্যাল যদি তোমাদেরকে কোনো প্রবলেম দেয় তাহলে এইভাবে আমরা ডিটারমাইন করতে এখান থেকে আমরা সলভ করতে পারবো। তাহলে ফার্স্ট দেখো যে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাকে বার করতে বলেছে কি স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি এন্ড E0 ডেটা এন্ড তোমাকে F ডেটা F মানে ফ্যারাডে কনস্ট্যান্ট ভ্যালু তোমাকে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে কোনটা M টা। তাহলে এখান থেকে কিভাবে বার করবে, তাহলে এই যে সেল রিঅ্যাকশন যেটা দিয়েছে তাহলে সেল রিঅ্যাকশনটাকে ফার্স্ট এইভাবে ভেঙে নেবে। তাহলে ভেঙে নিলে আমরা কতগুলো ইলেকট্রন এর মধ্যে জড়িত রয়েছে সেটা আমরা বার করতে পারবো এবং ডেটাগুলো পুট করে দিলে আমরা দেখো ডেন্স জিরো ভ্যালুটা আমরা পেয়ে গেলাম -46.32 কিলোজুল পার মোল ইনভার্স। ওকে, আচ্ছা এরপর পরবর্তী কোশ্চেন। আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার 7। আচ্ছা পরবর্তী কোশ্চেন এখানে দেখো, আচ্ছা ফর আ সেল involving one electron, is E0 of cell তোমাকে এখানে বলে দিয়েছে কত 0.59 ভোল্ট at 298 কেলভিন। এটা the equilibrium constant for the cell is, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য সেলটা তোমাকে বার করতে বলেছে, যেখানে আমার 2.303 RT/F এই ডেটাটা আমার বলে দিয়েছে কত 0.059 at 298 কেলভিন। তাহলে এখানে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা দেখো তাহলে ফর আ সেল ইনভলভিং ওয়ান ইলেকট্রন, তাহলে এখানে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 1, তাহলে একটা মাত্র ইলেকট্রন টোটাল এর মধ্যে জড়িত রয়েছে এবং E0 সেল ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে আমার কত E0 সেল। তাহলে এখানে গিভেন তাহলে আমার কি কি দেওয়া রয়েছে, তাহলে গিভেন n ইকুয়াল টু 1 এন্ড E0 সেল ইকুয়াল টু 0.59, তাহলে আমার এটা দেওয়া রয়েছে। তাহলে n ইকুয়াল টু 1 ও একটা ইলেকট্রন এখানে কি রয়েছে জড়িত রয়েছে আর E0 সেল 0.59 বলে দিয়েছে। এখান থেকে আমার বার করতে বলেছে দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দা সেল। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কে বার করতে বলেছে, এখানে Kc বা আমরা এটাকে লিখতে পারি K এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। আচ্ছা এবারে দেখো তাহলে K এর ভ্যালু আমরা এখানে কিভাবে বার করব, তাহলে আমরা জানি তাহলে E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059/n log অফ আমরা জানি এটাকে QC বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট আকারে লিখছি। তাহলে কিউটা আমরা কি রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট, মানে আমরা যদি ধরো A প্লাস B এখান থেকে যদি আমার বিক্রিয়া হয় C প্লাস BD, তাহলে এখানে কিউটাকে বলা হচ্ছে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। এটাকে বলছে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট বলা হচ্ছে, কিউ সি দ্বারা আমরা লিখলাম বা আমরা কিউ দ্বারাও লিখতে পারি। কিউটা আমরা লিখলাম কি এটা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। তাহলে ধরো এই রিঅ্যাকশন কোএফিসিয়েন্টটা কি, তাহলে এই ধরনের রিঅ্যাকশন যেটা রয়েছে তাহলে এর ক্ষেত্রে আমরা জাস্ট ফর কিউটা লিখছি এখানে, বা ই সেলটা আমরা যদি এইভাবে লিখতে পারি ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ RT/NF log অফ, তাহলে এখানে C and প্লাস A and B। তাহলে এই পার্টটাকে আমরা বলছি কি রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট, তাহলে এইটাকে আমরা কিউ দ্বারা লিখছি। তাহলে ই সেল তাহলে মাইনাস অফ E0 সেল RT/NF log অফ হচ্ছে কিউ, এইটা তাহলে এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা এবারে দেখো তাহলে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059/n log অফ কিউ। আচ্ছা এবারে দেখো এখানে আমার E0 সেলের ভ্যালু বলে দেওয়া রয়েছে আর আমাকে বার করতে হবে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে বার করতে হবে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম। আচ্ছা এবারে দেখো তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা ই সেল মানে আমরা কি জানি, ই সেল মানে আমরা জানি কি অ্যানোড এন্ড ক্যাথোড, তাহলে যে দুটো হাফ সেল রয়েছে
তাহলে ই অফ ক্যাথোড মাইনাস অফ কত আমরা জানি ক্যাথোড মাইনাস অফ ই অফ অ্যানোড। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা জানি কি ক্যাথোডের সেলফ পোটেনশিয়াল অ্যানোডের সেলফ পোটেনশিয়াল কি হয়ে যায় একে অপরের সঙ্গে সমান হয়ে যায়, মানে এটা পরস্পর সমান হয়ে গেলে ভ্যালুটা কত হয় 0। আমরা বলতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেলের ভ্যালু কত হচ্ছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি ই সেল ইকুয়াল টু কত 0। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেলের ভ্যালু কত হচ্ছে আমার 0 হচ্ছে 0। আমি যদি ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে এটা 0 ইকুয়াল টু ই0 সেল মাইনাস অফ 0.059 আর এর ভ্যালু কত 1 লগ অফ, তখন আমরা কিউটাকে লিখতে পারি, তখন কিউয়ের জায়গায় কি লিখবো কে লিখবো। তাহলে দেখো তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেল ইকুয়াল টু 0 এবং তখন রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট আমরা কিউয়ের জায়গায় তখন কি লিখবো কে লিখবো। কেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। তাহলে এটাকে আমরা কেটাকে বলছি কি কেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা এটাকে বলতে পারি কি সাম্য ধ্রুবক। এটাকে আমরা কি বলি সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। আচ্ছা এবারে দেখো তাহলে ই0 সেল মাইনাস অফ 0.059/1 লগ অফ কে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.059 লগ অফ কে ইকুয়াল টু ই0 সেল। এটা তাহলে 0.059 লগ অফ কে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ই0 সেলের ভ্যালু এখানে কত, ই0 সেলের ভ্যালু এখানে আমার বলে দিয়েছে দেখো কত 0.59, তাহলে এখানে 0.59 আমাকে বলে দিয়েছে। তাহলে log k equal to 0.59 divided by 0.059, তাহলে এটার ভ্যালু আমার কত আসবে, তাহলে এটা আমার কাটাকুটি করলে ভ্যালুটা আমার 10 আসছে। তাহলে log of k equal to 10, তাহলে আমরা যদি এখান থেকে অ্যান্টি লগ করি তাহলে k এর ভ্যালু কত আসবে, তাহলে দেখো তাহলে এখান থেকে আমার k এর ভ্যালু মানে অ্যান্টি লগ করলে আমার আসবে তাহলে log k, তাহলে এখানে আমরা পেলাম কত log k equal to 10। তাহলে এই log এর বেস আমরা জানি কত হচ্ছে 10 জানি আমরা, তাহলে k equal to কত হচ্ছে 10 to the power of 10, বা এটাকে আমরা লিখতে পারি তাহলে k equal to 1.0 into 10 to the power 10। তাহলে k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম তাহলে 1.0 into 10 to the power 10। তাহলে এখানে দেখো তাহলে আমার এখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছিল। তাহলে এখানে ফার্স্ট আমরা নানস্ট ইকুয়েশনটা লিখবো, এটা হচ্ছে নানস্ট ইকুয়েশন। তাহলে কমপ্লিট নানস্ট ইকুয়েশনটা তোমরা এখান থেকে লিখবে, যেটা কমপ্লিট নানস্ট ইকুয়েশন যেটা আমি ফার্স্ট তোমাদের এখান থেকে লিখেছিলাম। তাহলে নানস্ট ইকুয়েশনে দেখো আমি এখানে তাহলে বিক্রিয়াজাত পদার্থ এন্ড বিক্রিয়া পদার্থের গাঢ়তার অনুপাতকে আমরা কি বলি রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট বলা হতো, সেটাকে কিউ দ্বারা লিখেছি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমার ইসেল এর ভ্যালু কত 0 এবং তখন আমরা কিউটাকে রিপ্লেস করব কে দ্বারা, কে এবং এখানে দেখো ই0 সেলের ভ্যালু তোমাকে দিয়ে এখানে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা কি এর ভ্যালু ডিটারমাইন করলাম কত পেলাম k equal to 1.0 into 10 to the power 10। তাহলে আজকে তোমাদের যে সমস্ত ম্যাথ গুলো যেগুলো বা যে সমস্ত প্রবলেম গুলো করালাম এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। ফার্স্ট দেখো ফার্স্ট যে সমস্ত কোশ্চেন গুলো করেছি সেখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা কি ধরনের কোশ্চেন আসতে পারে, এক হচ্ছে কোন রিঅ্যাকশনটা ফেভারেবল হবে কি হবে না, অথবা কোনটা বেশি অক্সিডাইজিং এজেন্ট বা কোনটা কম মানে কোনটা তার রিডিউসিং এজেন্ট। তাহলে এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আসতে পারে। আর তারপরে যেটা রয়েছে তোমার নানস্ট ইকুয়েশন, তাহলে নানস্ট ইকুয়েশন থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে আজকে আমি জাস্ট তোমাদের দুটো টাইপ দেখিয়েছি, একটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি কিভাবে ডিটারমাইন করবে, আর সেকেন্ড কোশ্চেন যেটা দেখিয়েছি সেখান থেকে তোমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে ডিটারমাইন করবে। এছাড়াও আরো এখান থেকে কোশ্চেন আসতে পারে আমরা কনসেন্ট্রেশন কিভাবে বিভিন্ন যে কনস্টিটিউয়েন্ট রয়েছে এই কনস্টিটিউয়েন্ট গুলোর আমরা কনসেন্ট্রেশন কিভাবে ডিটারমাইন করব, অথবা সেল ইএমএফ কিভাবে ডিটারমাইন করব। তাহলে এই যাবতীয় কোশ্চেন গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।